গত ২০ বছর হিসাব করলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে বাহিরে পাচার হয়ে চলে গেছে। এমপি মন্ত্রী থেকে শুরু করে সাধারণ একটা রাজনীতিবিদেরও ছেলে মেয়ে বাহিরে পড়াশোনা করে, এদেশে রাজনীতি করে দুর্নীতি করে সেই টাকা বাহিরে পাঠিয়ে দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায়। কেউ যদি দুর্নীতি করে সেই টাকা যদি এই দেশেই রাখে, বাইরে যদি পাচার না করে, সেই টাকাটা যদি এই দেশের মানুষের পিছনেই খরচ করে, যেমন বিল্ডিং উঠায়, যেমন একটা কাজ করে, জমি রাখে, সেই জমিতে কাজবাজ করার জন্য লোক রাখে, তাহলে এই টাকাটার, এই দুর্নীতির টাকাটার এদেশের মানুষও কোনো না কোনোভাবে একটু উপকৃত হয়। দুর্নীতি কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়, সেটা 1%ও গ্রহণযোগ্য নয়। সেই দুর্নীতির টাকা যদি বাইরে চলে যায় তাহলে তো বোঝেনি সেই টাকা এমনিতেই দুর্নীতি করছে, এদেশের অর্থনৈতিক খাতগুলো ধ্বংস করছে, অথচ সেই টাকাগুলো এই দেশের মানুষ উপকৃত হয় না, সেই টাকাগুলো বাইরে চলে যায়। বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে এই টাকাগুলো পাচার করা হয়। 15-20 বছরে দেখেছি যে যেভাবে পারে, যেখান থেকে লুট করতে পারে, যেখান থেকে দুর্নীতি করতে পারে, যেখান থেকে যে অবৈধভাবে যেভাবে হোক টাকা ইনকাম করে সেই টাকাগুলো বাহিরে পাচার করে দেয়। এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করার পরও বাংলাদেশ আজও শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়নি। এটার কারণ কি? এটার মেইন দুইটা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে এদেশের যে গার্মেন্টস শিল্পটা আছে সেটা বিশ্বের মধ্যে 2 নম্বরে থাকে, আবার 3 নম্বরেও থাকে। দেশের টোটাল গার্মেন্টস শিল্পে 20 লক্ষেরও বেশি মানুষ এখানে চাকরি করে। প্রতিটা মানুষের গড় বেতন যদি আপনি 15,000 টাকাও করে ধরেন, এই 15,000 টাকাকে আপনি 20 লক্ষ দ্বারা গুণ করে দেখুন কত টাকা বেতন দেওয়া হয় প্রতি মাসে। এই পোশাক শিল্পগুলো বাহিরে রপ্তানি হয়, বাহিরে বলতে বিভিন্ন ইউরোপ কান্ট্রি, আমেরিকায় এই পোশাক শিল্পগুলো রপ্তানি হয়, সেখান থেকে তারা এই টাকাগুলো দেয়, এই টাকাগুলো বাংলাদেশে প্রবেশ করে। এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ ডলার এদেশে রেমিটেন্সের সাথে যোগ হয়। আপনি কি মনে করছেন এই 20 লক্ষ মানুষ যে প্রতি মাসে বেতন পায়, এই বেতনের টাকা দিয়ে কি তারাই স্বাবলম্বী হয়? না, এই টাকাটা তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করায়, টিচারদের বেতন দেয়, বিভিন্ন দোকান থেকে দ্রব্যাদি ক্রয় করে, সেই দোকানদার উপকৃত হয়, তার মাল বিক্রি করে, এভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে ভাগ হয়ে যায়। তার মানে এই যে 20 লক্ষ গার্মেন্টস কর্মী চাকরি করে বাহির থেকে লক্ষ লক্ষ ডলার এদেশে নিয়ে আসে, সেই টাকাগুলো একমাত্র 20 লক্ষ মানুষই ভোগ করে তা নয়, অর্থনৈতিকভাবে এদেশের প্রতিটা মানুষের পকেটে এই টাকা চলে যায়। 2 নম্বর হচ্ছে প্রবাসী আয়। বাংলাদেশ এতটা ছোট কান্ট্রি, এই আয়তনের তুলনায় বাংলাদেশে অনেক অনেক বেশি হিউজ পপুলেশন, অনেক জনসংখ্যা বসবাস করে। পৃথিবীতে কোনো রাষ্ট্র এরকমের নাই যে এতটুকু আয়তনের পার্সেন্টেজ হিসাবে এতগুলো লোকজন প্রবাসে চাকরি করে, প্রবাসে কাজ করে। আয়তনের পার্সেন্টেজে বলেন, জনসংখ্যার পার্সেন্টেজে বলেন, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চাইতে বাংলাদেশে অনেক বেশি লোকজন বাহিরে চাকরি করে প্রবাসী হিসাবে। হিসেব করলে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা একদম সামনের কাতারে থাকবে। এরাও লক্ষ লক্ষ কোটি টাকা বাহিরে চাকরি করে সেই টাকা এদেশে রেমিটেন্স হিসাবে যোগ করে। সেই টাকা আপনার আমার পকেটে একদম ডিস্ট্রিবিউশন হয়ে ভাগ হয়ে যায়। সেই টাকার প্রতিটা উপকার আমরা প্রত্যেকে পাই। এই রেমিটেন্সগুলো প্রতিটা মানুষের পকেটে যার যার যেভাবে ভাগ হওয়া দরকার সেভাবে ভাগ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এত পরিশ্রম করে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে আসে, প্রবাসীরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে আসে, অথচ আমরা একটা রাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিই। সেই টাকা দিয়ে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই কোটি কোটি টাকা হয়ে যায় রাজনীতি করা শুরু করে দল ক্ষমতা আসার পর থেকেই। তারপর আমাদের ছেলে মেয়ে বাহিরে পাঠাই দিই, সেখানে এই টাকা পাচার করে, অবৈধভাবে পাচার করে দেয়। আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন লেজুর ভিত্তিক প্রত্যেককে একটা দুর্নীতি করার একটা সুযোগ করে দিই আমরা। যেই ক্ষমতা থাকুক তার একটা প্রতিজ্ঞা করা দরকার, বাংলাদেশ থেকে কোনো অবৈধভাবে টাকা পাচার হবে না। কিছু কিছু আইন করা দরকার যাতে এই দেশ থেকে ওই দেশে তারা ঘর বাড়ি তৈরি করতে না পারে, কারণ এই দেশে দুর্নীতি করে সেই টাকা অবৈধভাবে পাচার করে বাহিরে ঘর ওঠায়। বাহ, বাংলাদেশের টাকা তুমি বাংলাদেশে ঘর উঠাও, বাংলাদেশে যদি তুমি ঘর বাড়ি করো এদেশের মানুষ টাকা পাবে। অথচ এই দুর্নীতির টাকাগুলো বাহিরে বিভিন্ন অবৈধভাবে পাচার করে তারা কানাডায় বাড়ি করে, অস্ট্রেলিয়া বাড়ি করা, মনে হয় যে বাপদাদার সম্পত্তি। তাদের কতটা মুনাফিকি চরিত্র। বিচার বিভাগ থেকে শুরু করে আমলাকেন্দ্রিক প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, যে যেখান থেকে পারে আউট ইনকাম করে নেয়।
প্রতিটা মানুষ জানে যে আমি এই চাকরিটা করব, এটার বেতন কম, 18-20 হাজার টাকা, ঠিক আছে, আমার ওটি ইনকাম আছে, আউট ইনকাম আছে। এইটা প্রচলন একটা সাধারণ মানুষও জানে। এদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি করে, যে যেখান থেকে পারে মানুষকে শোষণ করে। দুর্নীতি বন্ধ করার আগে আমি বলবো এই দেশ থেকে যাতে কোনো অবৈধভাবে টাকা পাচার না হয়, আবার কিছু কিছু পদক্ষেপ নেওয়া দরকার যাতে বাইরে বাড়িঘর না করতে পারে, মনিটরিং সিস্টেম করা দরকার। দুর্নীতি করলেও যদি এই দেশে টাকা থাকে তাহলে এই দেশের মানুষই উপকৃত হয়। তাহলে এই বাংলাদেশ 10 বছরের মধ্যে এমন একটা অবস্থানে পৌঁছাবে, বিশ্ব তাকিয়ে থাকবে। কারণ বাংলাদেশ এতটা ছোট দেশ এবং এত জনসংখ্যা, এই জনসংখ্যাকে আমরা শক্তিতে পরিণত করতে পারি, একটা মানব শক্তি। এই শক্তির ফলে এমনভাবে বাংলাদেশটাকে তৈরি করা যায়, এমনভাবে সুন্দর করে কুইকলি 10 বছরের মধ্যে বাংলাদেশটাকে একটা উন্নত কান্ট্রি হিসাবে তৈরি করা যায়, যেখানে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না। আর এই উন্নতির ফলে শিক্ষা ব্যবস্থাটাও এমনভাবে আমূল পরিবর্তন হবে যাতে অর্থনৈতিক চাকা আরও বেড়ে যাবে। আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি 100 টাকা দিয়ে যে লাভ করবেন, আপনার কাছে যদি 2000 টাকা থাকে তাহলে আপনি তার 20 গুণ লাভ করবেন। তাই বাংলাদেশে এই দুর্নীতিগুলো বন্ধ করলে মানুষের পকেটে যদি লক্ষ লক্ষ টাকা হয়, সেটা বৈধভাবে মানুষ এগুলোর মাধ্যমে তাদের ছেলে মেয়েকে এতটা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে, সেই শিক্ষাটাও একটা শক্তিতে পরিণত হবে এবং মানুষ বিভিন্ন সেক্টরে এই টাকাগুলো ইনভেস্ট করবে। বাহির রাষ্ট্র ইনভেস্ট করা যাবে, তখন আরও ইনকামের চাইতে আরও বেশি ইনকাম হবে। যে ইনকাম হওয়ার কথা স্বাভাবিকভাবে তার চাইতে কয়েক গুণ বেড়ে যাবে। 50-60 বছর আগে কাতার কি ছিল? কাতারে একটা গ্যাসের খনি পাওয়ার ফলে সেই টাকাগুলো তারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করছে। তাদের এই কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করার ফলে তাদের এই বিভিন্ন কোম্পানি থেকে কোটি কোটি টাকা আরও আয় হচ্ছে। আপনার পকেটে যদি অনেক টাকা থাকে, আপনি যদি বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করেন, দেখবেন অনেক লাভ। আপনার টাকা খালি টাকা থেকেই টাকা আসতে থাকবে, সেটা বৈধভাবে। কিন্তু আপনার পকেটেই যদি টাকা না থাকে তাহলে আপনি টাকা বানাবেন কিভাবে? তা বাংলাদেশের আমলাতান্ত্রিক হোক, রাজনৈতিক লোক হোক, তারা বিভিন্নভাবে দুর্নীতি করে এই দেশটাকে ফকির বানিয়ে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেয়, যার ফলে এদেশের মানুষ টাকা ইনভেস্ট করা তো দূরের কথা, সরকার ইনভেস্ট করা তো দূরের কথা, এই দেশের মানুষকে খাওয়াতেও পারে না। আপনি একটা প্রাইভেট হসপিটালে যান, দেখবেন যত টাকা বিল হওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ তারা বিল নিচ্ছে। এই টাকাটা কোথায় যায় আপনি কি জানেন? এই টাকাটা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ধরে এই টাকাটা অবৈধভাবে পাচার হয়ে যায়, তাদের ছেলে মেয়েকে বাইরে পড়াশোনা করে। অথচ আমরা এত কষ্ট করে ঘর বিক্রি করে, বাড়ি বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে এই ট্রিটমেন্টের টাকা দিই, যে টাকা নেওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ টাকা দিই। একটা সরকারি হসপিটালও দেখবেন আপনি টাকা ছাড়া হাঁটা যায় না। প্রতিটা সেক্টরে এইখানে 100 টাকা দাও, এইখানে 10 টাকা দাও, এইখানে সিরিয়াল দাও, এরকম করে তারপরে এগুলো করা হয়। সরকারে বিভিন্ন ঔষধপত্র থাকলেও তারা চুরি করে এগুলো বিক্রি করে দেয়। এরকমের আমি অনেক বাংলাদেশে হাজার হাজার সমস্যা দেখাতে পারবো, যে সমস্যার কারণে এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াতে পারে না। আসুন পরিবর্তনের প্রত্যয় নিয়ে আমরা সবাই এক হয়ে যাই, দুর্নীতিকে না বলি, টাকা পাচারকে না বলি, লেজুর ভিত্তিক অসৎ রাজনীতিটাকে পরিহার করি, এমনভাবে আইনটা তৈরি করি যাতে কোনো প্রকার অবৈধভাবে টাকা পয়সা ইনকাম তো দূরের কথা, মুখেও আনতে পারবে না। প্রশাসনিক সেক্টরে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে এই কাজটা কেউ দুর্নীতি করার সাহসই পায় না। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।